অনেক দূর থেকে ফজরের আজান কানে আসতেই চোখের পানি মুছে নিলাম। আমার বিয়ের ১.৫ বছর হয়ে গেছে, কিন্তু এখনো স্বামীর সাথে একটা কথা বলতে পারিনি। আমাকে বিয়ে করে চলে গেছে আমেরিকা। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। অতঃপর নিজের ঘরের দিকে পা বাড়ালাম। নামাজ শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বড্ড মাথা ব্যথা করছে, তাই চুলোয় গরম পানি বসালাম চা বানাতে। চা বানিয়ে নিজের ঘরে এলাম আবারও। বিছানায় বসে চা খাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়ল একটা ছবির উপর। মুহূর্তেই ভুলে গেলাম মাথা ব্যথার কথা। ছবিটা হাতে তুলে নিলাম। আমার চোখে জলরাশি জমা হয়ে আছে। ছবিটা আর কারো নয়, আমার স্বামীর। হাত বুলিয়ে দিলাম তার ছবিতে। তাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আচ্ছা, আমি কি কখনো তাকে ছুঁতে পারবো নিজের হাতে? আমার বুকটা ভারী হয়ে গেল। আচ্ছা, সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কথা ভেবে রাত জাগে? এই যে আমি তার অপেক্ষায় শত শত রাত পার করে দিই। এই যে আমি গাড়ির আওয়াজ পেলেই ছুটে যাই সে আসবে বলে, কিন্তু সে আসে না একবারও। সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কাছে আসতে চায়? আচ্ছা, সে যদি জানতে পারে আমার রাত জাগার কারণ সে, তাহলে কি করবে? আর ভাবতে পারলাম না, কারণ আমার হাতের কাপটা নিচে পড়ে গেছে। তার কথা ভাবতেই আমার শরীর এতটা কাঁপতে ছিল যে চায়ের কাপটা হাতে থেকে পড়ে গেছে। আমার নাম রাই। আমার বয়স 18 বছর। মামা আর মামির কাছে আমি বড় হয়েছি। আর আমার স্বামী আবরার খান জয়। সে পেশায় ব্যবসায়ী। আর বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। আবরার ছবিটা খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করলাম। ছবিটা বিছানার পাশে রেখে ভাঙা কাঁচগুলো পরিষ্কার করে নিলাম। হঠাৎ করে একটা কাঁচ আমার হাতে ঢুকলো। হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মনে পড়ে গেল অতীতের কথা। আমার তখন 10 বছর বয়স। আমি গ্রামের সাধারণ একটা পরিবারের মেয়ে। আমার মা ক্যান্সারে মারা গেছে যখন আমার 10 বছর। মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করে। সৎ মা আমাকে একদম দেখতে পারত না। আমার বাবার গ্রামের বাজারে কাপড়ের দোকান ছিল, অনেক বড়। বাবা সারাদিন পর বাড়িতে আসলেই সৎ মা আমার নামে মিথ্যে বলে বিচার দিত। আমার নিষ্ঠুর বাবা সত্য মিথ্যা যাচাই না করেই আমাকে শাস্তি দিত। আমার কষ্ট সহ্য করতে না পেরে মামা আমাকে তার কাছে নিয়ে আসেন। আমার মামা গ্রামের চেয়ারম্যান। গ্রামে মামার মোটামুটি ভালোই দাপট আছে। মামা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মামি আমাকে একদম দেখতে পারত না। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। এভাবেই দিন যাচ্ছিল। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার যখন প্রায় 17 বছর, তখন এক বৈশাখী ঝড়ের মতো আবরার আমার জীবনে আসে। আবরার এসেছিল তার বন্ধুদের সাথে বেড়াতে আমাদের গ্রামে। আবরারকে আমি চিনতামও না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এক কাল বৈশাখী ঝড় আমার জীবনটা এলোমেলো করে চলে গেল। এই রাই, কোথায় গেলি? মামির গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে তার কাছে গেলাম। আমি যেতেই মামি বলল, হ্যাঁ রে, না বাবের বেটি, এত সময় লাগে আসতে? রাই নিচু স্বরে বলল, মামি, আসলে আমি খাচ্ছিলাম তাই। হ্যাঁ, সারাদিন শুধু গেলা আর গেলা, অন্ন ধ্বংস করা, তাই না? এই নে টাকা, আজ স্কুল থেকে আসার সময় ওই ওষুধগুলো নিয়ে আসবি। ঠিক আছে মামি, রাই বলল। একটু পরেই রাই স্কুলে চলে গেল। স্কুল শেষ করে ঔষধ কিনে নেয় রাই, কিন্তু তারপরেই মুষলধারে বৃষ্টি নামে। রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা দোকানের পাশে। ওই যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রায় কোনো কুল না পেয়ে এবার দৌড় দেয় বৃষ্টিতে। এদিকে মেঘে চারদিক অন্ধকার ছেয়ে গেছে, কোথাও কোনো মানুষের চিহ্ন নাই। রায় দৌড়াতে দৌড়াতে একটু দূরেই একটা কুঁড়ে ঘর দেখতে পেল। রায় ওই ঘরটার দিকে দৌড়ে গেল।
রাই ঘরটায় প্রবেশ করতেই তার মুখে ভয় এসে জমা হলো, কারণ ওই ঘরে একটা ছেলে বসে আছে খড়ের পাশে। ছেলেটাও রাইকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। এদিকে রাইয়ের ভিজে যাওয়া শরীরে লেপ্টে যাওয়া জামার দিকে তাকিয়ে ছেলেটার নাজেহাল অবস্থা। রাই যে তাকে ভয় পাচ্ছে ছেলেটা বুঝতে পেরে বলল, আমাকে ভয় পেতে হবে না, আমিও তোমার মতো বৃষ্টিতে আটকে গেছি পুচকি। বৃষ্টি থামার আগে তুমি চাইলে এখানে বসতে পারো। ছেলেটাকে রাইয়ের খারাপ মনে হলো না। রাই ছেলেটার থেকে অনেক দূরে বসলো। রাইকে স্বাভাবিক করার জন্য ছেলেটা বলল, তোমার নাম কি? রাই কাপা গলায় বলল, আমার নাম রাই। আপনার কি নাম? ছেলেটা জবাব দিল, আমার নাম আবরার খান জয়। আপনাকে তো কখনো দেখিনি। আপনি কি এলাকায় নতুন? আসলে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি, একটু দরকারে বেরিয়েছিলাম, কিন্তু দেখো বৃষ্টির জন্য আটকে গেলাম। তুমি কেন আটকে গেলে বৃষ্টিতে? স্কুল শেষ করে মামার ওষুধ কিনতে দেরি হয়েছে। ও, তুমি তো শীতে কাঁপছো। তুমি আমার এই শার্টটা পরতে পারো। না থাক, লাগবে না। আরে নাও, ভালো লাগবে। রাই শার্টটা নিল। এমনিতেও তার শীত লাগছিল অনেক। এমন অনেক কথা হলো রাই আর আবরার মাঝে। কথা বলতে বলতে দুইজন যেন কখন ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারল না। আর এটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। মানুষের প্রচণ্ড চিৎকারের আওয়াজে আবরার আর রাইয়ের ঘুম ভাঙে। তারা বাইরে আসতেই সবাই তাদের ঘিরে ধরল। একজন বলল, এই মাইয়া, এতই যখন পুরুষ মানুষের লগে ঢলাঢলি করতে মন চায়, তাহলে নিজের মামারে বলতে পারিসনি? এইভাবে লুকিয়ে লুকিয়ে তামাশা করছস কেন? এমন ভাব ধরে থাকিস যেন কিছুই বুঝিস না, আর তলে তলে পুরুষ মানুষের সাথে রাত কাটাতে ভালো লাগে না? আরেকজন বলল, তা হ্যাঁ রে, লুকিয়ে লুকিয়ে এইভাবে অবৈধ সম্পর্ক কতবার করছিস, হ্যাঁ? আবরার এবার সহ্য করতে না পেরে বলল, আপনারা এইসব কি বলছেন? কারো ব্যাপারে না জেনে কথা বলা উচিত না। কাল রাতে আমরা আবরার কথা শেষ করার আগেই আরেকজন বলল, ব্যভিচার করে এখন আবার বড় বড় কথা? এই ওদের নিয়ে চল। আবরার আর রাইকে নিয়ে বিচার সভা বসেছে। গ্রামের সবার একটাই কথা হয়, রাইকে বিয়ে করতে হবে, নইলে তারা আবরারকে জেলে দেবে। রাইয়ের মামা মামি খবর পেয়ে দৌড়ে এসেছে। কাল সারা রাত রাইয়ের মামা রাইকে খুঁজেছে। মামাকে দেখে রাই তার কাছে গেল। মামাকে জড়িয়ে ধরতে গেলেই রাইয়ের গালে সজোরে থাপ্পড় পড়ল। রাইয়ের মামা বলল, আমাকে একদম তুই ছুবি না। এই পাপ করার আগে তুই কেন মরে গেলি না? আমার মান সম্মান এভাবে তুই নষ্ট করে দিলি? মামা, বিশ্বাস করো, আমি কিছু করিনি। ওনারা না জেনেই আমার নামে মিথ্যে কথা বলছে, রাই বলল। রাইয়ের মামি বলল, হ্যাঁ রে, একে তো পাপ করেছিস, আবার বড় বড় কথা। নিজের মাকে খেয়ে বসে আছিস, বাবার ঘরেও তো ঠাঁই হলো না, এখন আমাদের ঘাড়ে এসে পড়লি। পরের কথা সহ্য করতে পারলেও নিজেই মানুষদের এই অপবাদ রায় সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ল। রাই বলল, আমাকে তোমরা ভুল বুঝছো মামা, আমি ওই লোকটির সাথে কিছু করিনি। আস্তে আস্তে পুরো গ্রামে আবরার আর রায়ের কথা ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামে রাইকে ছিছি করছে। আবরার বন্ধুরাও এলো। আবরার তার বন্ধু সাদির বাড়িতে এসেছিল ওর বোনের বিয়েতে। সাদি অবস্থা খারাপ দেখে আবরারকে বলল, যা করার তাড়াতাড়ি কর আবরার। একবার যদি তোকে জেলে দেয় এরা, তাহলে রক্ষা নেই, তোর বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই যা করার ভেবে চিন্তে কর। আবরার কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, আমি এই মেয়েকে বিয়ে করব। আবরার কথা শেষ হতেই সবাই কাজী আনতে গেল। অবশেষে আবরার আর রায়ের 15 লাখ টাকা দেনমোহরে বিয়ে হলো। রাইকে ওর মামা আর ঘরে তোলেনি। শেষ বিদায়ে নিজের কলিজার টুকরার দিকে ফিরেও তাকায়নি। গাড়ি চলছে আপন গতিতে। আবরার রাইকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। গাড়িতে কেউ কারো সাথে কথা বলেনি, তবে আবরার ফোনে কারো সাথে কথা বলছে।
আবরার রায়কে নিয়ে গাড়িতে ঢুকলো। গাড়ি ভেতরে যেতেই আবরার গাড়ি থেকে নেমে গেল, কিন্তু রায়কে বের হতে বলেনি। রায় চুপচাপ গাড়িতেই বসে আছে। হঠাৎ কেউ একজন গাড়ির দরজা খুলে দিল। রায় সেদিক দিয়ে তাকিয়ে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়সের দিক থেকে রায়ের চেয়ে বড়ই হবে মেয়েটা। মেয়েটা কোমল গলায় বলল, আমার নাম মিশকা। সম্পর্কে তোমার ননদ হই আমি। কি হলো, নেমে এসো, বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। রায় মাথা নিচু করে বেরিয়ে এলো। রায়কে বাড়ির ভেতর মিশকা নিয়ে গেল। রায় বাড়ির ভেতরে যেতেই এক ভদ্রমহিলা বলে উঠল, এই গাইয়া ভূতটাকে কেন বাড়ির ভেতরে নিয়ে এলি মিশকা? অসভ্য মেয়ে কোথাকার! আমাদের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিলি। বড়লোক দেখলেই মাথা খারাপ হয়ে যায় না? রায় ছলছল চোখে তাকিয়ে রইল মহিলাটার দিকে। মিশকা এবার বলল, প্লিজ ফুপি, চুপ করো। কারো ব্যাপারে না জেনে কখনোই কোনো কথা বলতে নেই, এতে পাপ হয় জানো না? মিশকা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হঠাৎ একটা কঠিন কণ্ঠস্বর রায়ের কানে আসতেই রায় চমকে উঠল। মিশকা, এইটা বুঝি আমাদের আবরার বউ? হ্যাঁ মা, মিশকা বলল। মহিলাটি রায়ের কাছে এসে দাঁড়ালো। নিজের হাত থেকে দুটো বালা খুলে রায়কে পরিয়ে দিয়ে বলল, সুখী হও। এবার আবরার ফুপু বলল, এটা কি করছো আনিলা? নিজের ঘরে কাল সাপকে ঠাঁই দিচ্ছ তুমি? আমার ছেলে বিয়ে করে এনেছে, শাশুড়ি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম। এখন এই মেয়ে কি করবে তা তার ব্যাপার। রায় যখন বুঝতে পারল বালা পরিয়ে দেওয়া এই কঠিন গলার মানুষটি তার শাশুড়ি, তখন সে মাথা নুইয়ে আনল, বেগমকে সালাম করতে গেল। রায়ের হাত আনিলা বেগমের পা ছোঁবার আগেই তিনি রায়ের হাত ধরে ফেললেন। অতঃপর বললেন, ছেলের বউরা মেয়ের মতো হয়। তুমি মিশকা থেকে কোনো অংশে কম নও আমার কাছে, আর কখনো আমার পা ছোঁয়ার মতো অপরাধ যেন না হয়। আমাকে নিজের মা মনে করবে সব সময়। কথাগুলো বলে আনিলা বেগম চলে গেল। এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ি নামক মানুষটা যে স্বচ্ছ মনের মানুষ তা রায় বুঝল। তার কথা কঠিন স্বরে বললেও মনটা একেবারে নরম। মিশকা রায়কে আবরার ঘরে নিয়ে গেল।